নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকেরও আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই তো আরণ্যক গরিমাকে প্রশ্ন করছে যে কে খুন করেছে রোশনাইকে। তখন বলছে আমি তো করিনি, আর দেখো মাও করেনি। যেটা ভাবছো হয়তো মা রাজেশের সাথে মিশে করেছে, না, মাও করেনি। নাহলে তো প্রমাণের অভাবে পুলিশ মাকে ছেড়ে দিত না, তাই না? গরিমা বলছে দেখো, রোশনাই হয়তো মানে কারোর সাথে কিছু করেছিল, সে হয়তো রোশনাইয়ের সাথে ফুর্তি করে তারপর ওকে মেরে ফেলে দিয়েছে, এরকম কথা বলছে। তখন আরণ্যক বলছে প্লিজ তুমি এরকম কথা বলো না। তখন গরিমা বলছে খারাপ লাগলো না? রোশনাইয়ের বিরুদ্ধে কোনো কথা বললেই খারাপ লাগে। তখন আরণ্যক বলছে যে মানুষটা মারা গেছে তার বিষয়ে অন্ততপক্ষে এরকম কথা বলো না। গরিমা বলছে ওই তো পৃথিবীর সব থেকে ভালো মানুষ, তাই না? আমিই খারাপ। বলছে ঠিক আছে, আমি খারাপ, আমি চলে যাচ্ছি। যখন গরিমা চলে যাচ্ছে তখন আরণ্যক আবার হাতটা ধরে আটকাচ্ছে যে প্লিজ গরিমা, প্লিজ যেও না। তখন গরিমা আরণ্যকের গায়ে হাত দিয়ে দেখে যে আরণ্যকের তো খুব জ্বর। বলছে তোমার তো খুব জ্বর। বলছে হ্যাঁ, একটু শরীরটা খারাপ করছে। তখন বলছে এসো বিছানাতে বসো। জানো তো বাড়ির কেউ কিন্তু জানে না যে তোমার শরীর খারাপ, সবাই কিন্তু তোমাকে নিয়ে খুব চিন্তা করে। আরণ্যক বলছে এবার থেকে আমি খুব সিম্পলভাবে লাইফ লিড করব। তখন গরিমা বলছে তুমি আর বিদেশ যাওয়ার কথাটা ভাববে না, তাই না? তখন বলছে যে কেন ভাববো না, অবশ্যই ভাববো। বলছে যে আগের বার তো তুমি গিয়েছিলে শুধুমাত্র আমার জোর করাতে, তারপর তো রোশনাইকে দেখে আবারও ফিরে এলে। বলছে তুমি তো জানোই ভালো করে যে আমার শরীরটা খারাপ করে গিয়েছিল। তো যাই হোক, আরণ্যক বলছে আমি এবার যেতে চাই। তখন বলছে সে তো এখন যেতে চাইবেই, কারণ এখন তো রোশনাই নেই না। এরপর আরণ্যক গরিমাকে আবারও বলছে যে প্লিজ তুমি যেও না, আমি প্রমিস করছি আমি রোশনাইয়ের নাম তোমার সামনে নেব না, কিন্তু প্লিজ যেও না। বলছে আমার এই একা থাকতে খুব ভয় করছে, এই লোনলি লেসটাকে খুব ভয় করছি আমি। এই লোনলিনেসটাকে ভালো লাগছে না আরণ্যকের। আরণ্যক থাকতে চাইছে না এভাবে একা। আরণ্যক বলছে আমি এখন তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি একদিন তো তোমাকেও খুব ভালোবেসেছিলাম। তখন গরিমা বলছে একদিন বেসেছিলে, এখন আর বাসো না। আরণ্যক চুপ করে থাকে। তারপর গরিমার হাত ধরে বলে প্লিজ তুমি যেও না, আমি তোমাকে জোর করতে পারবো না। তারপর তোমার যেটা ভালো মনে হয় তুমি করবে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, এই বলে বাথরুমে চলে যায়। গরিমা মনে মনে বলছে আমি তো তোমাকে ভয় দেখাচ্ছিলাম আরণ্যক, আমি তো এত সহজে তোমাকে যাব না। আমার মা বলেছে মাটি কামড়ে পড়ে থাকবি, তাই আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আর আমি রোশনাইয়ের মতো কাউকেই বা রোশনাইকেও তোমার জীবনে আসতে দেব না। রোশনাই বেঁচে থাকতেও আমাকে জ্বালিয়েছে, মরেও আমাকে জ্বালাচ্ছে। আর আমার মা আমার জন্য যেটা বলে ভালোই বলে। এদিকে গাড়িতে করে রোশনাইকে নিয়ে গুরুজি কোথাও একটা যাচ্ছে, আর বলছেন যে তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার বাবার জীবন এতটা দুঃখের, এতটা কষ্টের হবে? রোশনাই বলছে কোনোদিনও ভাবিনি, উল্টোটাই ভাবতাম যে আমার বাবা একজন ঠক, একজন প্রতারক, একজন খুব খারাপ মানুষ, যিনি আমাদের মা আর আমাকে খুব কষ্ট দিয়েছেন। আর আমারও খুব স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, জানো তো বাবা, যে আমি না অনেক বড় হব, অনেক ভালো কাজ করব, আর মাকে এই পৃথিবীর সমস্ত সুখ দেব। কিন্তু সেই সব তো আর হলো না। মা যখন বেঁচে ছিল তখন আমার জীবনটা একরকম ছিল, আর মা চলে যাওয়ার পর এখন আমার জীবনটা একদমই পাল্টে গেছে। তো এদিকে তো গরিমা বাড়িতে আসে। বাড়িতে আসার পর তো তার মা বলছে তুমি এসছো, ভালোই হয়েছে। আচ্ছা তোমার সামনে তো ডান্সের প্রোগ্রাম আছে, তুমি কি সেটা নিয়ে কিছু ভাবছো? ওদিকে নয়নতারা কিন্তু চলে এসেছে। নয়নতারা যদি সেই ডান্সে পার্টিসিপেট করে বা ও যদি আরও নাম করে, তখন তুমি কি করবে? কোথাও না কোথাও সুরঙ্গমা ভয় পেয়ে গেছে যে এবার কিন্তু নয়নতারা তার মেয়েকে ছাপিয়ে যাবে। তো বলছে তুমি এরকম করে কেন কথা বলছো আমার সাথে চিৎকার করে? তুমি জানো আমার এমনি মন মেজাজ ভালো নেই। বলে এগুলো শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি, তাই এগুলো কথা আমার সামনে আর বলবে না। তোমাকে এই জন্য আমি ডান্স শেখাইনি, ঠিক আছে? তোমার কেরিয়ার তো আমি সবসময় তৈরি করে দিতে পারবো না, তোমাকে তো নিজেরটা নিজেকে দেখতে হবে। তখন গরিমা বলছে তোমার কি হয়েছে বলো তো? দেখো এইভাবে না তুমি আমার সাথে কথা বলবে না, বুঝতে পেরেছো? কে নাচ করলো, কে কোথায় নাম দিল না দিল, তাতে আমি কি করতে পারি? তারপর সুরঙ্গমা এটাও বলছে গরিমাকে যে আরণ্যকে ছেড়ে আসা যাবে না, দরকার পড়লে মাটি কামড়ে ওই বাড়িতে পড়ে থাকতে হবে, যে করেই হোক। আরণ্যকের মনে এখন খালি জায়গা, সেই খালি জায়গায় তোমাকে ঢুকে পড়তে হবে, নাহলে কিন্তু নয়নতারা ঢুকে পড়বে। তখন গরিমা বলছে আমি চলে আসার পর কে ঢুকলো কে ঢুকলো না তাতে জেনে আমার কি লাভ? সুরঙ্গমা এরকম কথা বলে সুরঙ্গমা আবারও রেগে যাচ্ছে। গরিমা যখন তার মাকে এরকম কথা বলছে, গরিমা আরো সুরঙ্গমা আরও রেগে যাচ্ছে আর কি, যে কেন তার মেয়ে বুঝছে না। আর মনে মনে বলছে যে আমি সমস্ত খোঁজ খবর নিয়ে নিয়েছি যে রঞ্জন প্রসাদ আর পরে কোনো বিয়ে করেনি, তার মানে ওই মেয়েটি রোশনাই, আর ওরা সব আটঘাট বেঁধে এসেছে। যদি তাই হয় তাহলে মরণ ছাড়া আমার কাছে কোনো রাস্তা খোলা থাকবে না। কারণ সুরঙ্গমা এটা ভালো করেই জানে যে রোশনাই তার মেয়ে, আর সেই সত্যিটা যদি সবার সামনে চলে আসে, তাই বলছে যে মরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না। গরিমার কিন্তু আরণ্যকের প্রতি আর কোনো ফিলিংস নেই। আরণ্যকের এই সমস্ত কথাবার্তাগুলো ওর বিরক্তি লাগছে। বলছে রোশনাই নেই আর এখন আমাকে বলছে ওর কাছে থেকে যেতে, জাস্ট বিরক্তিকর, আমার আর ভালোই লাগে না ওর কাছে থাকতে। ওর মা বলছে দরকার পড়লে অভিনয় করো, তাও ভালো থাকতে হবে।
তখন গরিমা বলছে, প্লিজ আমি পারবো না, দরকার পড়লে আমি আমার নাচ নিয়ে থেকে যাব সারা জীবন। গরিমা বলছে, আচ্ছা মা, নয়নতারার বাবা তোর বিয়েও ঠিক করে রাখতে পারে। বলে, না না, ওসব কিছু করেনি। বলে, তুমি কি করে জানলে? বলে, আরে ওইসব মেয়েরা ওরকমই হয়। গরিমা বলছে, গুরুজির যে আরেকজন যমজ ভাই আছে, সেটা গুরুজি এতদিন লুকিয়ে রেখেছেন কেন? আর তুমিও তো সেদিন বললে যে এরকম পৃথিবীতে নাকি এরকম মানুষ, মানে একই রকম দেখতে মানুষ অনেক হয়। তখন সুরঙ্গমা বলছে, বোকা বোকা কথা বলো না, আমি কি করে জানবো যে গুরুজি কেন বলেননি? এরপরে সুরঙ্গমা তার মেয়েকে বলছে যে গুরুজির সাথে কোনো রকম কথাবার্তা না বলতে, এমনকি ফোন করলে ফোনটাও রিসিভ না করতে। তখন বলছে, কেন? আমি ছোটোবেলা থেকে ওনার কাছে তালিম নিয়েছি, আমি ওনার সাথে কথা বলবো না, ওনার ফোন রিসিভ করবো না? সুরঙ্গমা বলছে, না, আমি বলছি বলে তুমি করবে না, বুঝতে পেরেছো? আমার কথাই শেষ কথা। সুরঙ্গমা বলছে, গুরুজি আমাদেরকে ঠকিয়েছেন, উনি এত বড় সত্যিটা আমাদেরকে লুকিয়েছেন, না হলে আমরা এইভাবে অবাক হতাম না, আমাদের কাছেও তাহলে উত্তর থাকতো কিছু বলার। সুরঙ্গমা বলছে, উনি যদি এরকমটা না করতেন তাহলে আমরা জোর গলায় এটাও বলতে পারতাম যে ওই মেয়েটা রোশনাই নয়। তখন গরিমা বলছে, আচ্ছা রোশনাই তো মারা গেছে, ওর ডেড বডিও পাওয়া গেছে, সবাই দেখেছে, তো কেউ যদি ওর মতো দেখতে হুট করে উঠে আসে আর মানে ওকে যদি রোশনাই বলা হয়, তার মানে কেউ রোশনাই হয়ে যায় নাকি? গরিমা বলছে, আর এখন তো এটা প্রমাণ হয়েও গেছে, কারণ ওই গুরুজি নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওটা ওনার মেয়ে। সুরঙ্গমা বলছে, তাতেই তো আমি সব থেকে বেশি ভয় পেয়েছি, উনি সত্যিটা বলে দিয়েছেন, আর উনি সেই সত্যিটার জন্যই এবার সবার সাথে ফাইট করবেন। এদিকে সুরঙ্গমা মেয়েকে বলছে খুব ভয়ে ভয়ে, দেখো গরিমা, যেটা আমি বলবো সেটা করবে, বুঝতে পেরেছো? আমার থেকে ভালো পৃথিবীতে তোমার আর কিন্তু কেউ চাইবে না, আর এই প্রোগ্রামটাতে কিন্তু খুব ভালো ফল করবে, আমি বারবার করে বলে দিচ্ছি। আর আরণ্যকে বুঝিয়ে বাজিয়ে যে করেই হোক তুমি ওকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। গরিমা বলছে, এগুলো খুব বোকা বোকা কথা মা, কেউ যদি মনে করে যে সে বাধা পড়বে না, তাহলে তাতে তো আমার কিছু করার নেই। সুরঙ্গমা বলছে, চুপ করো, আমাকে আজে বাজে যুক্তি দেবে না, আমি যা বলছি তাই করো। এবার সুরঙ্গমা মনে মনে বলছে, তুমি যেদিন জন্মেছো তার কিছুদিন পর যাতে তুমি ভালো থাকো, আমার সংসার যাতে সুরক্ষিত থাকে, আমার সংসার না ভাঙে, সেই জন্য আমি, মানে আমাকে ওই রঞ্জন প্রসাদের কাছে গিয়ে অনেক নাটক করতে হয়েছিল, কিন্তু নাটক করতে গিয়ে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি, মানে আমি ফেঁসে যাই কোনোভাবে, আর তারপরে আমি কনসিভ করে যাই, আর আমি রঞ্জন প্রসাদকে গরিমার অস্তিত্বের কথা জানাইনি পর্যন্ত, আর আজকে সেই মেয়ে আমার গলায় কাটা হয়ে মানে ফিরে এসেছে। সেই সন্তানকে আমি সুদর্শনের কাছে দিয়ে আসলেও সুদর্শন তাকে মানুষ করেছে, আর সে এখন আমার রাস্তার সব থেকে বড় কাঁটা। সে যদি আমার মান সম্মান নষ্ট করতে চায়, আমার সোসাইটিতে সমস্ত কিছু নষ্ট করতে চায়, আমার সংসার ভাঙতে চায়, আমার মেয়ের ক্ষতি চায়, তাহলে ওকে আমি ছেড়ে কথা বলবো না। একবার তো মারার চেষ্টা করলাম, তাও ফিরে এলো, কিন্তু এবার এমন কিছু করতে হবে যাতে এরকম ফিরেই না আসতে পারে, ওই বেঁচে থাকলে আমার বিপদ। এই ভাবতে ভাবতে না বলে চিৎকার করে ওঠে যে না, এটা আমি কিছুতেই মেনে নেব না। তখন গরিমা গিয়ে বলছে, মা তোমার কি হয়েছে? তো গরিমা কি হয়েছে জিজ্ঞাসা করাতে বলছে, না না, আমি তোমার কথাই ভাবছিলাম, হ্যাঁ তুমি খেতে এসো, খেতে এসো। এই বলে সুরঙ্গমা চলে যায়, খুব ভয় পেয়ে আছে সুরঙ্গমা। গরিমা কিন্তু তার মায়ের ব্যবহারে একটু অবাক হয়। ওদিকে দেখা যাচ্ছে যে লালন মানে কমিশনারের অফিসে গেছে, কিন্তু কমিশনার সাহেব একটু বাইরে গেছেন, কিন্তু এসিপি গাঙ্গুলিকে দায়িত্ব দিয়ে গেছেন। আরেকজন অফিসারও এসছেন নতুন। তো যাই হোক, লালন এবার এসিপি গাঙ্গুলি বলছেন যে উনি তো বাইরে গেছেন, তো আমাকেই সবটা দায়িত্ব দিয়ে গেছে, বলুন আপনার ব্যাপারটা। তখন লালন বলছে যে সেই দিন রোশনাইকে যেই গাড়িতে করে ধাক্কা দেওয়া হয়েছিল, দুজন মানুষ কিন্তু তাকে ধাক্কা দিয়েছিল। তো কমিশনার আঙ্কেলও তো অনেকেই খোঁজাখুঁজি করেছেন, কিন্তু শেষে পাওয়া যায়নি। তো আমার কাছে কিন্তু একটা প্রমাণ এসছে, মানে উনি কিছু ছবি আর কি পেয়েছিলেন, তো সেই ছবিগুলো দেখাচ্ছে এসিপি গাঙ্গুলিকে। সেখানে দেখা যাচ্ছে যে একটা গাড়িকে দুজন লোক ড্রাইভারের পোশাক পরে ধাক্কা মারছে। উনি বলছেন, এই পোশাক মানে এটা কোথায় পেলে তুমি ছবিটা? বলছে, ভাগ্যের ফেরে, আমার এক বন্ধু ফটোগ্রাফার, মানে ও ফটোগ্রাফি করে বিভিন্ন জায়গায় গিয়ে, সেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেছে, আমি সেখান থেকেই পাই। এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা গরিমাকে বলছে, আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে তুমি আরণ্যককেও সঙ্গে নিয়ে আসবে। আমার আর তোমার বাবা, তোমার মা বাবার একটা গ্র্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি, সেখানে মেয়ে থাকবে জামাই থাকবে না, এমনটা হতে পারে? সুরঙ্গমা বলছে, তোমার কিছু গেস্ট, আরণ্যকের কিছু গেস্ট, সবাইকে বলবে, কিন্তু আমাদের দুজনের 25তম বিবাহবার্ষিকী, আমি চাই যে দিনটা আমরা সবাই হৈ হৈ করে কাটাই। বলছে যে আমি খুব খুশি যে তোমার বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। এদিকে তো গরিমা বলছে, বাবা তুমি মাকে কি সারপ্রাইজ দেবে? তখন নীলাব্জ বলছে, সেটা কি বললে হবে? তাহলে সারপ্রাইজ থাকলো কোথায়? বলে, তুমি আমাকে তো বলতেই পারো। বলে, না, কাউকে বলা যাবে না, যখন মানে দেবো তখনই দেখতে পাবে, আর তো মাত্র কটা দিন অপেক্ষা করে যাও। 25 বছর ধরে তোমার মা আমার সাথে থেকেছেন, সংসার করেছেন, তো ওনারও তো কিছু পাওনা আছে, তাই না? তো আমি অবশ্যই দেবো, আর যেটা দেবো ওনার খুব উপকারেই লাগবে। মনে মনে কিন্তু সুরঙ্গমা বলছে, নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত করছে, নিশ্চয়ই কিছু একটা করতে চাইছে নীলাব্জ, কি সেটা আমাকে বুঝতে হবে। তখন বলছে, কি ও সারপ্রাইজ দেবে, তাও উপকারী থাক, আমাকে সেরকম সারপ্রাইজ দিতে হবে না। তখন নীলাব্জ বলছে, এ কি তুমিও এরকম করছো কেন? সারপ্রাইজ কেউ কখনো বলে নাকি? তুমিও তো দেখছি ছেলে মানুষ হয়ে গেলে। দেখা যাচ্ছে সেই সময় নীলাব্জদের বাড়িতে কেউ একজন আসে।
তো এদিকে লালন বলছে যে এই দুটো লোকের মধ্যে, মানে এই দুটো ড্রাইভার যে সেজে আছে তাদের মধ্যে একটা মানে আমার মনে হচ্ছে একটা রাজেশ আছে। তখন সেই নতুন আসা পুলিশ বলছে যে আপনি কি পুলিশের তদন্ত নিয়ে মানে প্রশ্ন তুলছেন? এবার আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে, কেননা আমরা তো খোঁজ খবর করে দেখেছি রাজেশ সেই সময় এখানে ছিলই না, ও তো ওখানে ছিল, বেনারসে ছিল। তখন বলছে না না, আমি আপনাদের উপরে প্রশ্ন তুলতে চাইনি, আমি সেই কথা বলতেও চাইনি। আমি বলছি আপনারা যদি একবার রাজেশের দিক দিয়ে খোঁজ খবর করেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন যে সেই সময় সে কলকাতাতেই ছিল। তখন তো আবারও সেই পুলিশ মানে মিস্টার ঘোষ যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে লালনকে যে আপনি এইভাবে করতে পারেন না, আমাদের তদন্তের উপর প্রশ্ন করতে পারেন না, আপনি কি মনে করেছেন আমরা আমাদের কাজ ঠিক মতো করি না। তখন কিন্তু এসিপি গাঙ্গুলি উনি বলছেন যে রিল্যাক্স করুন মিস্টার ঘোষ, এরকমভাবে বলছেন কেন? ভুল আমাদের দিক থেকেও হতে পারে, আর উনি ওনার সমস্ত কথা আমাদেরকে বলতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি যান, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, পরে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো। তখন সেখান থেকে সেই মিস্টার ঘোষ উনি চলে যান। লালন তখন এসিপি গাঙ্গুলিকে বলতে থাকে যে এদিকে কিন্তু রোশনের মতো দেখতে একটি মেয়ে এসেছে যে নিজেকে নয়নতারা বলছে, আবার ওদিকে গুরুজির মতো দেখতে আরেকজন এসেছেন যিনি বলছেন যে নয়নতারা তার মেয়ে। তো এরকম অনেক কিছুই মানে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কিছু বুঝতে পারছি না। তো এই সমস্ত কথা শুনে কিন্তু এসিপি গাঙ্গুলিও অবাক হন। এরপর লালন সমস্ত ঘটনাটাই তাকে বলতে থাকে। দেখা যাচ্ছে নীলাব্জদের বাড়িতে আর কেউ নয়, গেছে মানে আসল রঞ্জন প্রসাদ আর তার মেয়ে রোশনাই। তো নীলাব্জ বলছে দেখো তোমার সাথে দেখা করতে কারা এসেছেন। সুরঙ্গমা তো দেখে অবাক যে কি ব্যাপার, এনারা এখানে এসেছেন। তখন বলছে আপনারা এখানে? তখন রঞ্জন প্রসাদ বলছে হ্যাঁ, আপনার কাছে তো আসতেই হবে, বাধ্য হয়ে এসেছি আপনার কাছে। আপনি ছাড়া আর আমাদেরকে কে সাহায্য করবে বলুন? আপনিই তো পারেন আমাকে মানে সবভাবে সাহায্য করতে। এইভাবে কিন্তু ইশারাতেও কথা বলছে। সুরঙ্গমা বুঝতে পারছে যে তীরটা তার দিকে ছোড়া হচ্ছে, কিন্তু সুরঙ্গমাকে তো নর্মাল থেকেই কথা বলতে হবে তার বরের সামনে আর মেয়ের সামনে। এরপরে তো নীলাব্জ ওনাদেরকে বসতে বলেন, আর রোশনাইকে দেখে বলছে যে সত্যি তোমাকে মানে না দেখলে হয়তো বুঝতে পারতাম না যে পৃথিবীতে অবিকল দেখতে এরকমও হয় আর কি, মানে তুমি একদম আমাদের রোশনাইয়ের মতো দেখতে। তো নয়নতারা তো হাসছে। এরপর তাদেরকে বসতে বলা হয়। তো সুরঙ্গমা বলছে বলুন আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। তখন বলছে যে আপনাদের নতুন যে ডান্স প্রোগ্রামটা হচ্ছে তো সেখানে আমার মেয়ে ফর্ম ফিল আপ করেছে। বলছে হ্যাঁ জানি। নীলাব্জ বলছে তুমি জানো? তখন বলছে এত অবাক হওয়ার কি আছে, আমি জানবো না তো কে জানবে, আমি আমার একাডেমিতে চেয়ারপারসন, তো আমি জানবো না। কিন্তু আপনারা কিন্তু এখানে এসে খুব ভুল করেছেন। সুরঙ্গমা বলছে এখানে পুরো ব্যাপারটা খুব মানে নিরপেক্ষভাবে করা হয়, আর আপনি যেটা বলছেন তাতে ইনফ্লুয়েন্স করার ব্যাপার আছে। রোশনাই কিন্তু হাসছে। আর ওদিকে দেখা যাচ্ছে মিস্টার ঘোষ বলে যে পুলিশটা, সে আরণ্যকের বাবার সাথে মিলে আছে, ওই জন্যই লালনের সাথে ওরকম ব্যবহার করছিল। ফোন করে আরণ্যকের বাবাকে সবটা জানাচ্ছে যে রাজেশ যে কলকাতাতে ছিল সেটা প্রমাণ করার চেষ্টা করছে লালন। তখন বলছে বেশি বাড়াবাড়ি করছে, বারটা কমাতে হবে। তখন এই পুলিশ বলছে দেখুন না আমি শুধু কি করি, ওর কিভাবে ব্যবস্থা করতে হয় আমার আমার উপরে ছেড়ে দিন, এইভাবে বলছে মিস্টার ঘোষ বলে পুলিশ। এবারে পণ্ডিতজি বলছেন যে ছি আমি কি ওইভাবে ভাবতে পারি? না না। নীলাব্জকে বলছে আমি আসলে আপনার স্ত্রীর কাছে একটা অন্যায় আবদার করে ফেলেছি, আসলে পরম আত্মীয় তো তাই। এটা শুনে কিন্তু সুরঙ্গমা ভয় পেয়ে যায়, তাকে ভয় পাওয়ানোর জন্য এরকম করে বলা হচ্ছে। সুরঙ্গমা বলছে আমি আবার কবে আপনার আত্মীয় হলাম? গরিমা নীলাব্জ এক কথা বলছে যে আত্মীয় বলছেন যে। তখন বলছে আসলে আমরা তো একই শিল্পকর্মের সাথে যুক্ত, তাই তো আমরা আত্মীয়ই হলাম, তাই না? তখন বলছে যে আপনি কি মনে করেছিলেন ম্যাডাম আমি আপনাকে সেরকম কোনো আত্মীয়তার কথা বলবো? তখন সুরঙ্গমা বলছে বলার কথাও নয়। তখন পণ্ডিতজি বলছেন বলার কথা কি কথা না সেটা তো সময় বলবে। সুরঙ্গমা কিন্তু চুপ করে যায়। নীলাব্জ কিন্তু একটু অবাক হয়। তারপর পণ্ডিতজি গরিমাকে দেখে বলছেন ইনি কি আপনার মেয়ে? এরপর নীলাব্জকে জিজ্ঞাসা করছে আপনার কটি মেয়ে? বলছে আমার একটি মেয়ে। তারপর আবার সুরঙ্গমাকেও জিজ্ঞাসা করছে আপনার কটি মেয়ে? সবাই তো অবাক সুরঙ্গমার দিকে তাকাচ্ছে। সুরঙ্গমা বলছে আপনি বোধহয় বুঝতে পারলেন না যে আমার আর নীলাব্জর একটি মেয়ে। তখন বলছে ও আচ্ছা আচ্ছা। তারপর বলছে শুনুন আমি কিন্তু আপনার মেয়েকে এক্সট্রাভাবে কোনো ফেভার করতে পারবো না। তখন গুরুজি বলছে না না, আমি আপনাকে ফেভার করতে বলছিও না, আমি এটাও বলছি না যে আমার মেয়েকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে রাখুন, আমি এরকম অন্যায় আবদার কখনোই করব না, এটা আপনি ভালো করেই জানেন। তখন তো সবাই আবার অবাক হয় সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা বলছে আমি কি করে জানবো যে আপনি কি আবদার করতে পারেন? পণ্ডিতজি বলছেন যে হ্যাঁ আমি কি করে জানবো যে আপনি জানতে পারেন, কিন্তু কি বলুন তো কেন জানি মনে হলো যে আপনি হয়তো জানেন। সুরঙ্গমা কিন্তু আবারও চুপ করে যায়। এরপর নীলাব্জ প্রশ্ন করছে যে আচ্ছা আপনি যে ওর যমজ ভাই বা আপনি ওনার যে কোনো যমজ ভাই আছে সেটা উনি বলেননি কেন কাউকে? তখন বলছেন ইনি এই পণ্ডিতজি যে আসলে আমাকে খুব ভয় পেত, ভাবতো যে আমি আসলে বোধহয় ওর নাম যশ খ্যাতি সব চলে যাবে সেই জন্যে। তখন কথা শুনে নীলাব্জরা একটু অবাক হয়। নীলাব্জ বলছে আচ্ছা তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন আর এতদিন পরেই বা কেন এলেন?
পণ্ডিতজি বলছে সে অনেক কথা, এতদিন আমি সন্ন্যাসীর মতোই ছিলাম, সন্ন্যাসীর মতোই জীবন কাটাতাম। তখন গরিমা প্রশ্ন করছে, আপনি সন্ন্যাস জীবন ছেড়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এলেন কেন? আর আপনার মেয়ে নয়নতারাই বা কোথায় ছিল? গুরুজি বলছেন, এতদিন আমি আর আমার মেয়ে অন্যভাবেই জীবন কাটাচ্ছিলাম, আমরা জীবনের কাছ থেকে কোনো কিছু আশাও রাখিনি। গরিমা বলছে, তাহলে হঠাৎ করে ফিরে এলেন যে, তাও আবার রোশনাইয়ের মারা যাওয়ার পর? তখন গুরুজি বলছেন যে রোশনাই যে মারা গেছে সেই ব্যাপারে কিন্তু আমি শিওর নই। সবাই এই কথাটা শুনে অবাক হয়। পণ্ডিতজি বলছেন যে আমি তো ডেড বডি দেখিনি, আমি তোকে চিনিই না, তাছাড়া রোশনাই মারা যাওয়ার সাথে আমার মেয়ের কি সম্পর্ক? পণ্ডিতজি বলছেন যে আসলে আমি আমার মেয়েকে বলি যে তুমি এত কষ্ট করে মানে এত ভালো নাচ করো, আমি তোমাকে নাচের তালিম দিই, তো এবার সবার সামনে সেটা প্রকাশ করো। তো ও রাজি হয়ে গেল। তখন সুরঙ্গমা বলছে, আপনার স্ত্রীও কি একজন ডান্সার? তখন বলছে, হ্যাঁ অবশ্যই। তখন গরিমারা জিজ্ঞাসা করছে কে তিনি? তখন বলছে যে বলবো, সময় এলে সব বলবো। নীলাব্জ বলছে, তাতেও কি কোনো রহস্য আছে নাকি? তো গুরুজি বলছেন, আমার স্ত্রী আমার সঙ্গে থাকে না। থাকে না মানে থাকে না, হ্যাঁ অন্যত্র থাকেন। তখন গরিমা জিজ্ঞাসা করছে কোথায় থাকেন? তখন সুরঙ্গমা বলছে, গরিমা চিৎকার করে রেগে যায়, তুমি কেন এইসব প্রশ্ন করছো, আর অত জানার কৌতূহল কিসের তোমার? তখন গরিমা চুপ করে যায়। তো এরপরে পণ্ডিতজি বলছেন যে আমি চাই যে আপনি নিজে হাতে আমার মেয়েকে তালিম দিন, এটা তো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে। নীলাব্জ অবাক হয়, দায়িত্ব? তখন সুরঙ্গমা বলছে, দায়িত্ব মানে? পণ্ডিতজি বলছে, কি বলছেন যে আপনি আপনি একজন শিল্পী, আর আরেকজন শিল্পীর মেয়েকে আপনি দায়িত্ব সহকারে শেখাবেন না? আমি সেটার কথা বলছি, আপনি কি অন্য কিছু ভাবছিলেন নাকি? তখন বলছে পণ্ডিতজি, আপনি আমার সব কথা এত চমকে চমকে উঠছেন কেন? আমি তো খুব সাধারণভাবেই কথাগুলো বলছি। নীলাব্জ কিন্তু অবাক হয়ে গরিমাকে মানে সুরঙ্গমাকে দেখছে। এদিকে বাবলু তার বড়দাকে বলছে যে তোর দাদাকে, তোর জামাইকে একটু সাবধান করে দে, ও কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে এই রোশনাইয়ের কেসটা নিয়ে, বুঝতে পারলি? বড়দা বলছে, আমি কি করতে পারি বল? বাবলু বলছে, তুমি ওর শ্বশুর, তুমি অবশ্যই বললেও শুনবে। বলছে, ওকে বেশি উঁচুতে উঠতে বারণ করো, যত বেশি উঁচুতে উঠবে নিচে পড়লে ততই বেশি লাগবে। বড়দা বলছে, আমি কি করতে পারি, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তখন বাবলু বলছে যে ঠিক আছে, তুমি না করলে আমি করব, তখন কিন্তু কিছু বলতে এসো না, এই বলে চলে যায়। আর এদিকে বড়দা কিন্তু একটু চিন্তায় পড়ে যায়। সুরঙ্গমা এদিকে বলছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আর তালিম দিই না, আমার ছাত্রছাত্রীরা দেয়। নীলাব্জ বলছে, সরি আমি কথা বলছি, এই ব্যাপারে হয়তো আমার ঢোকাটা ঠিক নয়, কিন্তু আমি জানি যতদূর যে তুমি কিন্তু এখনও তোমার স্পেশাল কিছু স্টুডেন্টসদের তালিম দিয়ে থাকো। আর উনি এত দূর থেকে এসছেন, এত করে বলছেন, ওনার মতো পণ্ডিত মানুষ, আর ওনার মেয়েকে তুমি তালিম দেবে না? সুরঙ্গমা বলছে, তুমি তো এক্ষুনি বললে যে উনি পণ্ডিত মানুষ, তো উনি তো নিজের মেয়েকে নিশ্চয়ই তালিম দিয়েছেন, আর ওনার পরে আমি আর কি তালিম দিতে পারি? রঞ্জনজি বলছেন, তার মানে আপনি এটা বলছেন যে আমি আমার মেয়েকে যথেষ্ট ভালো করে তালিম দিয়েছি, তাই তো? সুরঙ্গমা তখন হাত পা ঘুরিয়ে বলছে, কি আমি কি করে জানবো সেটা? আমি তো আপনার নাচ দেখিনি, জাস্ট অনুমান করতে পারি। বলে, দেখেননি তাই না? এইভাবে বলছে। নীলাব্জরা আরও অবাক, সুরঙ্গমা তো ভয় পেয়ে তাকাচ্ছে। গরিমা বলছে যে নয়নতারা, তুমি কি একটাই ডান্স করো, মানে কত্থক? বলে যে না, আমি বিভিন্ন রকম ডান্স করে থাকি, আসলে আমার যখন যেটা ইচ্ছে হয় আমি তখন সেটা নিয়ে প্র্যাকটিস করি, যেমন ভারতনাট্যম, ক্রিয়েটিভ, কত্থক, মানে বিভিন্ন রকম। আমার এই বিষয়ে অন্ততপক্ষে কোনো পার্সোনাল চয়েস নেই। নীলাব্জ বলছে, বাহ ফাইন। গরিমা বলছে, ভেরি নাইস। তো পণ্ডিতজি বলছে, আপনি যখন আমার মেয়েকে দেখার আগেই ভেবে নিয়েছেন যে ও ভালোভাবেই তালিম নিয়েছে, তার মানে ও নিশ্চয়ই ডান্স প্রোগ্রামটাতে ভালোই পারফর্ম করবে। সুরঙ্গমা বলছে, না না, আমি এইভাবে বলতে পারি না, তা বলে যে ওখানে আরও ভালো ডান্সাররা আসবে না, ছেলেমেয়েরা, তার তো কোনো কথা নেই। ইনফ্যাক্ট আমার মেয়েও আছে গরিমা, সেও খুব ভালো ডান্স করে, যদিও ওর জাজমেন্টের সময় আমি থাকি না। পণ্ডিতজি বলছেন, বাহ খুব ভালো, আপনার মেয়েও একজন ডান্সার, আমার মেয়েও একজন ডান্সার, তো এদের মধ্যে যদি ইক্ততা তৈরি হয়, মানে দুজন যদি দুজনের হাত ধরে। সুরঙ্গা বলছে, কেন না, কেন মানে আমার মেয়ে কেন হাত ধরবে? নীলাব্জ বলছে, তুমি এরকম রিয়াক্টিভা করছো কেন, উনি তো খুব সাধারণভাবে কথাটা বলেছেন। সুরঙ্গমা বলছে, না ঠিক আছে, আমি কিছু স্পেশাল স্টুডেন্টসদের তালিম দিয়ে থাকি নিজেই, কিন্তু সেই গ্রুপে ঢুকতে গেলে ওকে একটা পরীক্ষা দিতে হবে। তখন পণ্ডিতজি বলছে, পরীক্ষা না নিয়ে একজন ছাত্রীকে অকৃতকার্য মানে ঘোষণা করে দিলেন? সুরঙ্গমা বলছে, না আমি সেটা বলিনি, আমি বলেছি পরীক্ষা দিতে হবে। তখন রঞ্জনজি বলছেন যে যদি পাশ না করে আমি মনে করব যে আপনি মানে ওকে যোগ্য বলে মনে করেননি, মানে ইঙ্গিতে এটাও বুঝিয়ে দেন যে হয়তো ইচ্ছে করেও ফেল করিয়ে দিতে পারে, তো সেটা যাতে না করে তাই একটা ইনডাইরেক্টলি ওয়ার্নিং দিচ্ছেন আর কি। আর ওদিকে রোশনাই কিন্তু সুরঙ্গমার দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়তে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের যদি ফুল এপিসোড দেখতে চাও তাহলে তো অতি অবশ্যই তোমাদেরকে স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে যথাসময়ে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।